সুপ্রভাত, কেমন আছেন? আজকে ৬ আগস্ট, আরেকটা শুক্রবার। অনেক দিন পরে আজকে আবার কথা বলছি। মাঝে কিছু ব্যস্ততা গেছে, কিছু বাস্তবতা গেছে। আশা করছি যে এই সময়টাতে সবাই ভালো ছিলেন। চতুর্দিকে যেভাবে মহামারী ছড়িয়ে পড়ছে, মানুষ আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সত্যি খুব অ্যালার্মিং। আশা করছি যে প্রত্যেকেই নিজের মতো করে নিজ দায়িত্বে সুস্থ থাকবার, নিরাপদ থাকবার, অন্যকে নিরাপদ রাখবার সব চেষ্টা আমরা করছি। আমি লকডাউনে ঈদের ছুটির ভেতরে ছোট ছোট অনেকগুলো জিনিস লিখে রেখেছিলাম যে যখন আবার রিজুম করব এই বিষয়গুলো নিয়ে লিখব অথবা বলবো। তো অনেক দিন থেকেই নানা কারণে লিখবার মানে নিজের মতো করে লিখবার সময়টা একটু টাইট যাচ্ছে অন্য কিছু ব্যস্ততার কারণে। তো লেখাটা আমার অনেকটা একটা প্যাশনের মতো, না লিখতে ভালো লাগে না। তো যেহেতু লেখার সুযোগ পাচ্ছি না, তো বলার চেষ্টা করছি। আবার সময় পেলে লেখায় ফেরত যাব নিশ্চয়ই। আর যদি দেখি যে হ্যাঁ বলতে পারছি, আমি বলাতে কখনোই খুব ভালো নই, বলতে পারছি তারপরে যদি মনে হয় হয়তো মাঝে মাঝে বলব। আমি জানি না এই বলাটা, এই ছোট ছোট ভিডিওগুলো যারা দেখছেন বা আদৌ কেউ যদি দেখে থাকেন তারা এটাকে ঠিক কীভাবে নিচ্ছেন। যদি খুব বাজে মনে হয় তাহলেও জানাতে পারেন, আই ডোন্ট মাইন্ড। হাউএভার আজকে যেই ছোট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু 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 আনকমন বলতে পারেন বা একটু স্রোতের বিপরীত বলতে পারেন। অনেকেরই ধারণা ওয়ালিদ ভাই ভেতরে স্রোতের বিপরীতে চলার একটা প্রবণতা আছে। মানে নিজেকে, এটা ঠিক নিজেকে ইউনিক দেখানো বা এরকম কোনো চিন্তা থেকে করা নয়। আমার কাছে সবসময়ই মনে হয় যে সব কিছুরই একটা আসপেক্ট থাকে, আপেক্ষিকতা থাকে, এবং এই আপেক্ষিকতার দুটো পাশ নিয়ে আমাদের সবসময় কথা বলা উচিত। তো আমি দেখলাম এই বিষয়টার একটা দিক। বিষয়টা কি? এমপ্লয়ার এবং এমপ্লয়ি, ইন্টারভিউয়ার, ইন্টারভিউই, এইচআর, জব অ্যাপ্লিক্যান্ট, এই দুটো পাশের মধ্যে আমরা বেশিরভাগ সময় ইন্টারভিউইদের, জব অ্যাপ্লিক্যান্টদের কী করণীয়, কী কী যোগ্যতা থাকতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, ইন্টারভিউ কিভাবে দিতে হবে, তাদের করণীয় নিয়ে অনেক কথা আমরা বলি। আজকে মনে হলো যে আমরা আজকে একটু চাকরিদাতাদের, এইচআরের, ইন্টারভিউয়ারদের নর্মস নিয়ে, করণীয় নিয়ে একটু কথা বলি। তো এই দিকটা নিয়ে কথা বলা আসলে নিজের ইউনিকনেস প্রমাণ করা কিংবা স্রোতের বিপরীতে থেকে নজর কাড়া, নট দ্যাট। আচ্ছা, তো আমরা এই দিকটাতেই শুরু করি। হ্যাঁ, ইন্টারভিউয়ার বা এমপ্লয়ার অথবা এইচআর ডিপার্টমেন্ট, যারা আসলে আমরা জবগুলো ডিল করি, প্লেসমেন্টের কাজ করি, এবং এমপ্লয়ার হিসেবে যারা এমপ্লয়ি হায়ার করে, এই এন্ডে এমপ্লয়ীদের প্রতি, ইন্টারভিউইদের প্রতি, অ্যাপ্লিকেন্টদের প্রতি কিছু রেসপন্সিবিলিটি, কিছু সেন্সিবিলিটি থাকা উচিত বলে আমি মনে করি। আর এই যে বলছি কি থাকা উচিত, এর কোনোটাই কিন্তু শুধুমাত্র নৈতিকতা বা দায়বদ্ধতা বা গুড প্র্যাকটিস আমি বলবো না। ইটস বিকজ অফ মাই ওন ইন্টারেস্ট। সবসময় বিজনেস ইন্টারেস্টের অংশ হিসেবে এগুলো থাকতে হবে। ভালো মানুষের জন্য শুধু এগুলো করবো বিষয়টা এমন নয়। বিজনেস অর্গানাইজেশনে, কর্পোরেট অর্গানাইজেশনে ভালো মানুষই, গুডউইল, এগুলো যতটা না ইম্পর্ট্যান্ট, হ্যাঁ এগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু এই সব কিছু করতে হয় বিজনেস আসপেক্টে, বিজনেস স্ট্র্যাটেজির অংশ হিসেবে। আমি সেটা দেখানোর চেষ্টা করব কেন এটা অংশ। তো আমরা যখন ইন্টারভিউয়ার হিসেবে কাজ করি, এমপ্লয়ার হিসেবে কাজ করি,
যখন আমরা ইন্টারভিউদেরকে ডাকি, সার্কুলেট করি, তখন আমাদের ছোট ছোট কিছু জিনিস যদি আমরা একটু মাথায় রেখে একটু সেন্সিবিলিটি ধারণ করি, আমাদের জন্য ভালো হবে, আমাদের বিজনেসের জন্য, ইন্টারভিউ বা অ্যাপ্লিক্যান্টদের জন্য সেটা ভালো হবে। এবং দুই পক্ষই যখন একটা মিশনে, একটা কাজে উইন উইন সিচুয়েশনে থাকে, তখন কিন্তু বেস্ট আউটপুটটাই আসে। কোথা দিয়ে শুরু করি আমরা? ধরেন আমরা পত্রিকায়, বিডি জবসে, বিভিন্ন পোর্টালে, সোশ্যাল মিডিয়াতে, পার্সোনাল নেটওয়ার্কে চাকরির সার্কুলার দিই। তো ইন জেনারেল এই সার্কুলারগুলোতে কী থাকে? প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম, পদবীর নাম, রিকোয়ার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল কী থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে জেডি থাকে, কন্ট্যাক্ট ডিটেলস থাকে। ওকে, আমরা সব থেকে যেটাকে বেশি মিস করি, দেখবেন যে সার্কুলেশনে সব আছে। এখন তো অনেক ডিটেল সার্কুলেশন হয়, খুঁটিনাটি অনেক তথ্য আছে। দুঃখজনক হচ্ছে কোথাও অ্যাপ্লিকেন্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো তার একটি স্যালারি রেঞ্জ দেয়া থাকে না। আমি এক সময় একটা সার্ভে করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে আমরা কেন এটাকে সার্কুলারের সঙ্গে দিয়ে দিই না। তো যতগুলো উত্তর এসছে আমি দেখেছি তার বেশিরভাগই ঠিক রেখেই এটাকে সার্কুলেশনে দেওয়া সম্ভব। যারা দিচ্ছেন না, না দেওয়ার পক্ষে যেই যুক্তি, সেগুলোকে সিংহভাগ ক্ষেত্রেই সলভ করা সম্ভব, খুব বড় কিছু নয়। এবং আমি দেখেছি যে 90% ক্ষেত্রেই সার্কুলেশনে, জব সার্কুলারে স্যালারি রেঞ্জ বলে দেওয়া সম্ভব, অন্তত একটা ধারণাসূচক রেঞ্জ বলে দেওয়া সম্ভব। তাহলে কি হয়? ইন্টারভিউই যারা, জব অ্যাপ্লিক্যান্ট যারা, তাদের জন্য সিদ্ধান্ত নিতে সহজ হয়, হ্যাসেল কমে যায়, এমপ্লয়ারেরও হ্যাসেল কমে যায়। একজন বসে আছেন, তিনি 50,000 টাকার আশপাশে বেতন না পেলে চাকরি সুইচ করবেন না। তো উনি তো জানেন না এখানে অ্যাপ্লাই করবেন কিনা, কিন্তু করলেন, ইন্টারভিউ করলেন, 3টা ধাপ পার হয়ে ফাইনাল স্টেজে গেল, তখন বললো না আমাকে তো 50 না দিলে আমি আসবোই না। আর এমপ্লয়ার বললেন না আমরা তো আপনাকে দিতেই পারবো না, আমাদের রেঞ্জ 30। এই পুরো প্রক্রিয়াটাতে ইন্টারভিউ আর ইন্টারভিউ দুজনেরই সময় নষ্ট, এবং আপনার আউটপুট আসছে না, আপনার ইল্ড রেশিও বেড়ে যাবে। তো সেজন্য বলছি বেশিরভাগ ক্ষেত্রেই স্যালারি রেঞ্জটা জব সার্কুলারে দিয়ে দেওয়াটাই ভালো হয়। ওই যে বললাম 10% ক্ষেত্রে কিছু কিছু বিপরীত লজিক আছে আমি দেখেছি। আমি যা মনে করি যে সেটিকেও একটু পরিশ্রম করলে, একটু মেধা দিলে ওটাকেও সমাধান করে নেওয়া সম্ভব। ওকে, আরেকটা মুশকিল হয় কি, এই সার্কুলেশনগুলোতে যত বেশি সম্ভব ইন্টারভিউইদের জন্য, জব অ্যাপ্লিকেন্টদের জন্য ডিটেইলিং করে দেওয়া উচিত। আমরা দিতে চাই না, খুব শর্টে চিকামারা টাইপের সার্কুলেশন অনেক সময় দিয়ে দিই। আমি নিজেও মাঝে সাঝে দিই, নানা কারণে হয়তো আমরা দিই, কিন্তু আমি মনে করি তারপরও আমরা যাই করে থাকি না, কারণ আমরা এখন কথা বলছি স্ট্যান্ডার্ড নিয়ে, নর্মস নিয়ে। জব সার্কুলারে যতটা বেশি সম্ভব ডিটেইলিং থাকা উচিত। হ্যাঁ, আমরা হয়তো একটা পোস্টার বা একটা ছোট্ট জেপিজি ছবিতে সার্কুলেশনগুলো দিই, ওখানে সবথেকে ইম্পর্ট্যান্টগুলো, ক্যাচি জিনিসগুলো থাকতে পারে, বাট তার সাথে অবশ্যই একটা আরও ডিটেইল থাকা উচিত। একজন অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লাই করবেন, তিনি কিন্তু আপনার সঙ্গে এখন কাজ করেন, আপনার এই সার্কুলেশন থেকে তথ্য নিয়ে উনি সিদ্ধান্ত নেবেন অ্যাপ্লাই করবেন কি করবেন না। তো এমপ্লয়ার এমপ্লয়ি দুজনেরই ভালোর স্বার্থে, বেস্ট আউটপুটের স্বার্থে এই সার্কুলারগুলোতে এই জবটা সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে যতটুকুন ডিটেইল দেওয়া সম্ভব দিয়ে দেওয়া উচিত, তথ্য গোপন করা উচিত না। ওই যে বললাম স্যালারি রেঞ্জ আমি দেখেছি, এটা গোপন রেখে দিলে, নেগোশিয়েবল লিখে দিলে, হাতে রেখে দিয়ে খুব একটা লাভ হয় না, বরং দিলে লাভ বেশি হয়। তো এই ডিটেইলিংগুলি, যেমন ধরেন প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলে দিলেন, প্রতিষ্ঠান কীরকম বিজনেস করে, কোথায় বিজনেস করে, কতটা বড়, তারপরে অ্যাপ্লিকেন্ট তাকে কী কী রোল প্লে করতে হবে। অনেক সময় আমরা অনেক বড় একটা জব ডিসক্রিপশন দিয়ে দিই, এটা আসলে অ্যাপ্লিকেন্টরা পড়েনও না, পড়ার সুযোগও হয় না। আমার মনে হয় যে ছোট করে কী রোলগুলো দিয়ে দিলে ভালো হয়, অ্যাপ্লিকেন্ট একটা ধারণা পান ওখানে আমাকে কী ধরনের কাজ করতে হবে, আমি তার সাথে কমপ্লাই করি কিনা।
এরকম ছোট ছোট ডিটেল আমাদেরকে একটু নিজেদেরকে অ্যাপ্লিকেন্টের চেয়ারে বসিয়ে আমরা যদি একটু চিন্তা করি যে এই সার্কুলারগুলো যখন অ্যাপ্লিকেন্টরা দেখবেন তারা কিভাবে চিন্তা করবেন, তাদের ডিসিশন মেকিংয়ে কীভাবে হেল্প করবে কোন জিনিসগুলো, এটার জন্য ভালো হয় কাস্টমার ফিডব্যাক নিলে, অ্যাপ্লিকেন্ট ফিডব্যাক নিলে এই ছোট ছোট ডিটেলগুলো কিন্তু পাওয়া যায় এবং আমরা সেটা করি। অ্যাপ্লিকেন্ট ডিটেল দেখে 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 কিন্তু আমরা এই আইডিয়াগুলো আমাদের মধ্যে এসছে এবং আমরা চেষ্টা করি এগুলোকে এখন আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসতে। ওকে, সার্কুলার গেল। আরেকটা বিষয় হয়, মনে করলাম যে সবার আগে আমি মানসিকতার বিষয়টা তাহলে একটু বলি। সবার আগে এমপ্লয়ার হিসেবে, এমপ্লয়ারের HR হিসেবে, ইন্টারভিউয়ার হিসেবে আমাকে একটা মাইন্ডসেট আগে ঠিক করতে হবে। সেটা কি, একটা কোয়ালিফাইড ম্যান পাওয়ার, একটা ট্যালেন্ট ম্যান পাওয়ার, প্রতিষ্ঠানে একটা ভালো ট্যালেন্টকে নিয়ে আসতে পারাটা, ট্যালেন্ট অ্যাকুইজিশন, এটা এমপ্লয়ারের নিজের গরজ সব থেকে বেশি, এটা আমার গরজ। ভালো এমপ্লয়ি পাওয়া, স্মার্ট এমপ্লয়ি পাওয়াটা কিন্তু আমার ঠেকা, আমার গরজ। অ্যাপ্লিকেন্টের চাকরি পাওয়ার গরজ আছে, তারা আছে, একই সাথে কিন্তু আবার এমপ্লয়ার হিসেবে, এমপ্লয়ারের HR হিসেবে ভালো অ্যাপ্লিকেন্ট পাওয়াটা কিন্তু আমারও গরজ। তো আমি মনে করব ইন্টারভিউ বোর্ডে আমি যখন বসবো আমাকে মনে করতে হবে যে আমি কিন্তু আমার স্বার্থেই এখানে বসেছি, আমার গরজে বসেছি। একটা পুরনো মাইন্ডসেট আমাদেরকে বদলাতে হবে, সেটা হচ্ছে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এই অত্যন্ত প্রিমিটিভ যুগের মেন্টালিটি থেকে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, আমরা যদি মনে করি ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এই মেন্টালিটি নিয়ে যখন আমরা হেড হান্ট করবো, এক বড় ভাই বলেছিলেন যে ওকে, আপনি ভাত ছড়ালে কাক পাবেন, ময়ূর পাবেন না, কোকিল পাবেন না। ভাত ছড়াবেন, কাকই পাবেন, কা কা করবে, কিন্তু আপনি যদি কোকিল কণ্ঠী চান আপনি কখনো কোকিল পাবেন না, এই মাইন্ডসেট নিয়ে। সো আমাদেরকে মাইন্ডসেটটা বদলাতে হবে। অ্যাপ্লিকেন্টরা তাদের স্বার্থে অ্যাপ্লাই করছেন, তাদেরও চাকরি দরকার, আবার এমপ্লয়ার বা এমপ্লয়ারের HR, আমি সার্কুলার করছি, ইন্টারভিউ করছি, লোক ডাকছি, এটা আমার গরজে, আমার স্বার্থে, এটা আমার জন্য বেশি জরুরি, সেটা মাথায় রাখতে হবে। অ্যাপ্লিকেন্টকে চাকরি দিয়ে চাকরিতে ডেকে আমি তার বিরাট উপকার করে ফেলেছি, এই মেন্টালিটি রাখা যাবে না। মেন্টালিটিটা ঠিক হলে অনেক ভালো কাজ এমনিতেই চলে আসবে। হাওয়ার তারপরে হচ্ছে কীভাবে আমরা অ্যাপ্লিকেন্টদেরকে ডাকি। একটা সেকেন্ড, একটা সময় তো আমরা ফোন কল করতাম, ফোনে একজন প্লেসমেন্ট অফিসার অ্যাপ্লিকেন্টকে ডাকতেন, টাইম দিতেন। এখন কিন্তু সময় বদলেছে। আমি বলবো যে সবথেকে ভালো কি, আমরা সবথেকে ভালো হতো যদি আমরা মেইলে দুই পক্ষই নিয়মিত হতাম, সবথেকে ভালো হতো। যেমন এখন আমরা আমাদের প্রতিষ্ঠানে গুগল মিটে ভার্চুয়াল ইন্টারভিউ করি, প্রথম ইন্টারভিউগুলো, এটা কিন্তু গুগলে চলে যায়, জিমেইলে চলে যায়। তো আমরা জানি যে অ্যাপ্লিকেন্টরা নিয়মিত মেইল চেক করেন না, এটা অত্যন্ত দুঃখজনক। মেইল চেক করবেন, অ্যাপ্লিকেন্টদেরও প্রচুর দায়িত্ব আছে, মেইল চেক করতে হবে প্রতিদিন। যিনি অন্তত চাকরি খুঁজছেন তাকে প্রতিদিন 2বার মেইল চেক করা উচিত, নিজের জিমেইল, নিজের ইয়াহু মেইল। যা হোক, যদি মেইলে এই স্কেজুলগুলো পাঠিয়ে দিলে হতো তাহলে সবচেয়ে ভালো হতো। যেহেতু আমরা অতটা নিয়মিত এখনও নয়, আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, মেইল করে দিন, প্লাস কোম্পানির যে বাল্ক SMS সার্ভিস আছে সেটাকে ব্যবহার করে এই কলগুলো, ফোন কলে না হয় SMS হলে সব থেকে ভালো হয়, তাহলে ডকুমেন্টেড থাকে এবং অ্যাপ্লিকেন্ট আরও সুন্দরভাবে জিনিসগুলোকে দেখতে পারেন। উনি হয়তো বাসে আছেন, আমরা কল করেছি, ভাইয়া আগামীকাল সকাল 9টার সময় আপনার ইন্টারভিউ, অমুক জায়গায় চলে আসেন, কাগজপত্রই নিয়ে আসবেন। ভদ্রলোক কিন্তু বাসে আছেন, কিছুই বোঝেন না, শুধু বুঝেছেন হ্যাঁ এক্স কোম্পানিতে কালকে একটা ইন্টারভিউ আছে, ওনার তো মাথা নষ্ট হয়ে যাবে। এটা না হয়ে ওই যে বললাম মেইলে অথবা SMS করে বলা উচিত যে আপনার আগামীকাল এই সময়ে এই টাইমে। এবং আমি বলি যে আগামীকাল না হয়ে জিনিসটা যদি কমপক্ষে 2 দিন সময় দেওয়া সম্ভব হয়, 3 দিন হলে সব থেকে ভালো, যে আগামী 3 দিন পরে অমুক সময় আপনার ইন্টারভিউ আছে, সেটা ভার্চুয়াল হোক, সেটা ফেস টু ফেস ইন্টারভিউ হোক, যেটাই হোক, সময় দেওয়া উচিত। 3 দিন হলে আমি মনে করি সব থেকে ভালো। অ্যাটলিস্ট 2 দিন আগে অ্যাপ্লিকেন্টকে জানানো উচিত, তার প্রস্তুতির বিষয় আছে, তার ছুটি নেওয়ার বিষয় আছে,
অনেক কিছু ম্যানেজ করতে হয় তাকে, তাই না? তো সার্বিক প্রস্তুতির জন্য দুই পক্ষেই কমপক্ষে 3 দিন সময় দিলে সবথেকে ভালো। আগের দিন বিকেল 5টায় ফোন করে কালকে সকাল 9টায় ইন্টারভিউ চলে আসেন, এই জিনিসটা যাতে না হয়। আচ্ছা, ডাকলাম, সেখানে আমরা কি করি, আমাদের প্রতিষ্ঠানে আমরা গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দিই অফিসের, কোথায় ইন্টারভিউ হবে, যদি সেটা ফেস টু ফেস ইন্টারভিউ হয়, যাতে করে ওনাদেরকে খুব বেশি হ্যাসেল ফেস করতে না হয়। ওকে, তারপরে হচ্ছে ডাকলাম, প্রায় দেখা যায় ইন্টারভিউ হবে 5 জনের, আমরা 5 জনকেই একই সময় ডেকে বসে থাকি সকাল 9টায়। স্বাভাবিকভাবেই যেটা হয়, ইন্টারভিউর অনেকগুলো প্রসেস আছে, অ্যাপ্লিকেন্টদেরও আমি দেখেছি গ্রিভেন্স আছে, এত লম্বা সময় ধরে বসিয়ে রাখে, ইন্টারভিউ হয় কেন? আমি বলবো যে হ্যাঁ, অনেকগুলো ধাপে ধাপে ইন্টারভিউ হয়, সেজন্য সময় লাগে। আবার এই তরফে, আজকে যেহেতু এমপ্লয়ের তরফে কথা বলছি, আমাদের অনেক ভুল হ্যান্ডলিংয়ের জন্য কিন্তু এই দেরিটা হয়। একসঙ্গে 5 জন অ্যাপ্লিক্যান্ট ডেকে আমি কী করবো? সবাইকে তো একসঙ্গে ডিল করতে পারবো না, সবার একসঙ্গে ইন্টারভিউ হবে না, ধাপে ধাপে ডাকি। তো ভালো হচ্ছে আমরা একটা টাইম ফিক্স করে ফেলি, ধাপ ফিক্স করে ফেলি, যে কয়টা ধাপে কার ইন্টারভিউ হবে, অ্যাসেসমেন্ট কয়টা ধাপ হবে, কোথায় কোথায় হবে, কখন হবে, তার সাথে ম্যাচ করে অ্যাপ্লিকেন্টদেরকে ডাকি। আধা ঘন্টা বা 1 ঘন্টা বিরতি দিয়ে ডাকি। তাহলে হবে কি, তাদেরকে এসে বেশিক্ষণ অপেক্ষা করতে, মানে অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত সময়টা অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, আপনার অ্যাসেসমেন্টের জন্য যে সময়টা লাগে সেটা তো দিতেই হবে। এই জায়গাটাতে অ্যাপ্লিকেন্টকেও রিজনেবল হতে হবে, আর এমপ্লয়ারকে স্মার্ট হতে হবে হ্যান্ডলিংয়ে। যেমন ধরেন অনেক প্রতিষ্ঠানের 8 ধাপে অ্যাসেসমেন্ট হয়, বিভিন্ন ধাপ আছে, তার ভেতরে 4টা হয়তো অফিসে হবে। তো এই 4টা করতে তো মিনিমাম একটা সময় লাগবেই, সেটা কিন্তু দিতেই হবে। আমি বলছি যে এমপ্লয়ার হিসেবে, এইচআর হিসেবে আমরা যেন মানুষকে স্মার্টলি হ্যান্ডেল করি, যাতে তাদের টাইমিংটা যতটা সম্ভব কমিয়ে আনা যায়। আমি দেখেছি, নিজেও দেখেছি, অনেকে কমপ্লেনও করেছেন, সকাল 9টায় এসছেন, সন্ধ্যা 6টায় ইন্টারভিউ হয়েছে। এটা কিন্তু ঠিক না। এতে করে হয়তো অ্যাপ্লিকেন্টরা এখন কিছু করতে পারছে না, কিন্তু বাইরে প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং হচ্ছে, ব্র্যান্ড ইমেজ নষ্ট হচ্ছে। এমপ্লয়ার ব্র্যান্ড হিসেবে নিজেকে এনরোল করা, ডেভেলপ করা কিন্তু এখনকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে বললাম, মাইন্ডসেট, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে। কারণ আমাকে মনে রাখতে হবে, স্মার্ট এমপ্লয়ি হায়ার করা এটা আমার স্বার্থে করা। আই এম নট ডুইং এনি ফেভার টু দ্য জব অ্যাপ্লিকেন্টস, আই এম ডুইং ইট ফর মাই ওন ইন্টারেস্ট। আচ্ছা, ধাপে ধাপে ডাকলাম, এটা একটা ভালো দিক হতে পারে। তারপরে হচ্ছে ইন্টারভিউগুলোকে দেখা যায়, আমি দেখেছি প্রচুর ইন্টারভিউতে, নিজে দেখেছি, অন্যের থেকে ইন্টারভিউ অভিজ্ঞতা শুনেছি কীরকম ইন্টারভিউ দিয়েছে। ইন্টারভিউগুলোতে দেখা যায় যে ইন্টারভিউয়াররা অর্গানাইজড নন, অর্থাৎ নিজেদের একটু হোমওয়ার্ক করে নেওয়া, ইন্টারভিউয়াররা নিজেদেরকে একটু সিনক্রোনাইজ করে নেওয়া, প্রশ্নগুলো আর একটু স্মার্টার হওয়া, আর একটু টু দ্য পয়েন্ট হওয়া, এবং অ্যালাইন থাকা সব কজন ইন্টারভিউয়ার নিজেদের ভেতরে, এখানে একটা গ্যাপ তৈরি হয়। দেখা যায় যে স্মার্ট প্রশ্ন হয় না, ভালো প্রশ্ন উত্তর হয় না, এবং রেলেভেন্ট প্রশ্ন কম থাকে। এটা করা যাবে না। আমাদেরকে ইন্টারভিউইকে ডাকার আগেই নিজেদের হোমওয়ার্ক করে নিতে হবে, প্রশ্ন সেট করে নিতে হবে, কে কোন প্রশ্ন করবেন, কে কীভাবে রেটিং দিবেন। এবং সবথেকে ভালো হয় যে আমরা একটা বোর্ড করে যদি ইন্টারভিউ করি, ডিপার্টমেন্টাল হেড একা একা তার রুমের মধ্যে একটা ইন্টারভিউ করে নিলেন, দিন শেষে কাগজটা দিয়ে দিলেন, হবে না। অথবা দিন শেষে দিয়ে দিলেন, এটা বেস্ট, এটাকে নিয়ে নেন। এরকম না হয়ে সবথেকে ভালো হয় একটা বোর্ড করেন। অন্য ধাপগুলো বলছি না, রিটেন, প্রেজেন্টেশন, এগুলো নিয়ে আমি বলছি না। আমি বলছি যে ফাইনাল ভাইভাটা অন্তত, যেটা পরেই আসলে সিদ্ধান্ত হয়ে যায়, এটা একটা বোর্ডে করেন। যেই ডিপার্টমেন্টে নেব, ওই ডিপার্টমেন্টের হেড থাকলে, এইচআরের একজন কনসার্ন পার্সন থাকলেন, অ্যাপ্রোপ্রিয়েট যিনি, এবং একজন থার্ড পার্টি, এক্সপার্ট বলেন, আউটসাইডার বলেন, তাকে আমরা নিলাম। তাহলে 3 জনের একটা জয়েন্ট অ্যাসেসমেন্ট নিয়ে অ্যাভারেজ করে আমরা দেখলাম। আমাদের প্রতিষ্ঠানে বা আমার আগের প্রতিষ্ঠানেও আমি যেই পলিসিগুলো ফলো করতাম, সেখানে অনেক ডিটেইল ছিল অ্যাসেসমেন্টের, একদম স্পেসিফিক ক্রাইটেরিয়া ধরে, নির্দিষ্ট ম্যাট্রিক ধরে আমরা অ্যাপ্লিকেন্টদেরকে অ্যাসেস করতাম।
করতাম। যখন তাতে করে কি হতো, যিনি ফাইনাল ডিসিশন মেকার, যিনি আসলে হায়ারিংয়ের অ্যাপয়েন্টমেন্টের সিদ্ধান্তটা নেবেন, তার জন্য সিদ্ধান্ত নেওয়াটা খুব ক্লাসিফাইড হয়ে যেত, সহজ হয়ে যেত। এবং প্রতিটা ধাপেই এইচআর থেকে শুরু করে ডিপার্টমেন্ট হেড, এইচআর হেড, কারোরই ব্যক্তিগত সেন্টিমেন্ট, ব্যক্তিগত চিন্তার টাচ দেওয়াটা খুব কঠিন ছিল। মানে নেপোটিজম বা ফেভারিটিজম যেটাকে আমরা বলি, এইটা করার স্কোপ অত্যন্ত কমিয়ে দিয়েছিলাম আমরা, কারণ সব কিছু ছক বাঁধা, স্কোর করা, নিউমেরিক্যাল। হাউবার তো এইভাবে ক্লাসিফাইড করা থাকলে অ্যাপ্লিক্যান্টের জন্য ভালো। আর আমি মনে করি যে একটা কথা সবসময় বলি যে আমার ইন্টারভিউইরা, জব অ্যাপ্লিক্যান্টরা এবং আমার এক্স এমপ্লয়িরা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে। আমার এমপ্লয় ব্র্যান্ডিংয়ের জন্য বেস্ট ব্র্যান্ডিংটা হয় অ্যাপ্লিক্যান্টরা এবং আমার এক্স এমপ্লয়িরা। তো ইন্টারভিউ কীভাবে করছি সেটাও কিন্তু আমার ব্র্যান্ডিংয়ে ইফেক্ট করে। বাইরে কিন্তু এই নিউজগুলো যায়, একটা প্রতিষ্ঠান কীরকম ইন্টারভিউ করে সেটাও চাই, কীরকম বিহেভ করা হয়, কীভাবে ডিল করা হয়, কীভাবে হ্যান্ডেল করা হয়, এগুলো চাই। ওকে, ইন্টারভিউ হয়ে গেল, দেন কি আমরা অ্যাপ্লিকেন্টদেরকে বেশিরভাগ ক্ষেত্রেই বলি ঠিক আছে আমরা আপনাকে জানাবো, আপনি চলে যাবেন। এটা তো ঠিকই আছে, সবসময় যে আমরা স্পট ডিসিশন নিতে পারি তা তো নয়, সময় হয়তো লাগে। বেস্ট হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় ফলো করা, যে আমরা আপনাকে আগামী 3 দিন বা 7 দিনের ভেতরে আপনার ফিডব্যাক দিয়ে দেব। আমরা এটাকে বলি ইন্টারভিউ ফিডব্যাক। বেস্ট হচ্ছে কি আমরা যদি তাকে একটা মেইল করতে পারি, তার মেইলে এটাকে আমরা বলবো না যে আপনি রিজেক্ট হয়ে গেছেন, আপনি কোয়ালিফাইড নন। নো, ওই যে বললাম যে এমপ্লয়ার বা এমপ্লয়ারের এইচআরের প্রতিটা ধাপ হায়ারিংয়ের শুড বি অ্যালাইন্ড উইথ এমপ্লয়ার ব্র্যান্ডিং, শুড বি স্ট্যান্ডার্ডাইজড ইন এভরি কেস। রিসেন্টলি একটা বড় প্রতিষ্ঠানের একজন হেড অফ এইচআর তার লিঙ্কডইনে একটা জব সার্কুলার দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে। ইট ওয়াজ সো ইনোভেটিভ এবং আমি সেভ করে রেখেছি, আমি এটা অ্যাপ্লাই করব। তো ইট শোজ দ্য স্ট্যান্ডার্ড এবং ইট অ্যাট্রাক্টস দ্য ট্যালেন্টস টু দ্য কোম্পানি। হাউএভার, তো যেটা বলছিলাম যে মেইল করে দেওয়াটা সব থেকে ভালো, যে আমরা তো আপনার অমুক দিন খুব ছোটো করে ইন্টারভিউ হয়েছে, কখনোই আমরা বলতে চাই না যে আপনি রিজেক্ট হয়ে গেছেন, আপনি কোয়ালিফাইড নন। বেস্ট হচ্ছে বলা যে ইউ হ্যাড পটেনশিয়ালস, ইউ আর গুড, বাট আমাদের চাহিদার বিপরীতে হয়তো সেটা ম্যাচ করেনি, আমরা আপাতত আপনাকে হায়ার করতে পারছি না, ফিউচারের জন্য আপনার কেসটাকে আমরা রেফারেন্স হিসেবে রাখলাম। অ্যাপ্লিকেন্ট বুঝে যাবেন যে উনি অ্যাকসেপ্টেড হননি। সবথেকে ভালো হয় আবার যদি ইন্টারভিউ সামারিটা ওনাকে দিয়ে দেয়, এই জায়গাতে আপনাকে স্ট্রং পাওয়া গেছে, এখানে উইক পাওয়া গেছে, এখানে একটু ডেভেলপমেন্ট দরকার বলে আমরা মনে করি, এই সাজেশনগুলো দিয়ে দিতে পারেন। বেস্ট, আপনার চোখে কীরকম তাকে দেখলেন, আর এতটুকু না পারলেও অ্যাটলিস্ট তাকে ধন্যবাদ দেওয়া এবং তাকে মোটামুটি একটা অফিসিয়ালি জানিয়ে দেওয়া যে আমরা আপনাকে হায়ার করছি না। হ্যাঁ, সেটা মেইলে হতে পারে, অ্যাটলিস্ট SMS হতে পারে বা ফোন কল হতে পারে। হ্যাঁ, আমরা যেটা করি যে এই প্রথম 3টাই ফলো করি, তারপর সময় এবং নানা জটিলতা হতে পারে, নানা বাস্তবতা থাকতে পারে, কখনো কখনো বলে দিই যে তারপরও যদি আপনি কিছুই ফিডব্যাক না পান, 72 ঘন্টা গেলে আপনি ধরে নেবেন আমরা নেগেটিভ। তো আমরা আবার ব্যাকএন্ডে এনশিওর করি যে এই সমস্ত প্রসেসিং, ডিসিশন মেকিং যেন 72 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। যেহেতু আমরা কনফিডেন্টলি বলি যে 72 ঘন্টা ফিডব্যাক না পেলে ধরে নেবেন আমরা নেগেটিভ। তো এটা একদম লাস্ট স্টেজ, একদমই যদি না পারেন তার আগে ওগুলো করতে পারেন। বেস্ট যদি আপনার প্রপার জনবল থাকে, সেরকম লজিস্টিক্স থাকে এবং কালচার্ড হয়ে থাকে বিষয়টা। মনে রাখতে হবে যে একটা নতুন কাজ, নতুন সিস্টেম চালু করার সময় মনে রাখতে হবে আমরা যেন এটাকে কালচারে পরিণত করতে পারি। করলাম 2 দিন পরে বাদ দিয়ে দিলাম, এরকম যাতে না, সাস্টেনেবল হয় জিনিসগুলো যাতে। ওকে, তাকে ফিডব্যাক মেল দিয়ে দিলাম। আরেকটা ছোট জিনিস মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমরা কোয়ালিফিকেশন হিসেবে কি চাই। একটা সার্টেন পরিমাণ অভিজ্ঞতা চাই, একটা সার্টেন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড চাই, এডুকেশনটা কোথা থেকে নিয়েছেন এটাও কিছু ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়ে থাকে। রোলগুলো দিয়ে দিই, এই রোল আপনাকে প্লে করতে পারতে হবে। ওকে, এই জায়গাটাতে আমি মনে করি যে আমরা অনেকেই এখনও মিনিমাম মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে, এই চাহিদাটা দিয়ে দিই। আমার মনে হয় যে এটাকে কমপক্ষে গ্র্যাজুয়েট হওয়াটাই যথেষ্ট হওয়া উচিত।
বাংলাদেশের সার্বিক বাস্তবতাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্লাস গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সের যে কোর্স কারিকুলাম ডেপথ নিউ অ্যাডিশন additional something comparing to graduation এই বিচার করলে graduation should be considered enough to hire someone. ইভেন আমরা যদি আরও ডিটেল কথা বলি আমরা দেখব যে ইভেন এইচএসসি পাস করলেও অনেক চাকরিতে নিয়ে নেওয়া সম্ভব। হাউএভার আমি তারপর বলছি যে মাস্টার্সটাকে মিনিমাম রিকোয়ারমেন্ট করা উচিত নয় বলে আমি মনে করি। আমিও এক সময় হয়তো দিতাম, পরে আমার রিয়েলাইজেশন হলো না, গ্র্যাজুয়েশন শুড বি এনাফ। ওকে, অ্যাটলিস্ট ফ্রেশার হিসেবে আমরা যদি কাউকে নিতে চাই গ্র্যাজুয়েশন ইজ গুড এনাফ। আর এক্সপিরিয়েন্সড যারা তাদের ক্ষেত্রে তো কখনোই এডুকেশনটা মুখ্য থাকে না, তারপরও আমি বলবো যে গ্র্যাজুয়েশন শুড বি এনাফ, মাস্টার্সটাকে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় ফিক্স করে দিই, এই বিশ্ববিদ্যালয় না হলে নিব না। এটা নিয়ে অনেক ডিবেট আছে, পক্ষে বিপক্ষে, এটার ভালো মন্দ, করার যুক্তি না করার যুক্তি অনেক কিছু আছে। আমি এটাকে বলবো যে আমরা যদি পারি ভালো বিশ্ববিদ্যালয় ফিক্স না করে দেয়া, বাট আমি বলবো না যদি এটা অত্যন্ত খারাপ না। আমি এর সপক্ষেও যুক্তি আছে, বিপক্ষেও যুক্তি আছে। যদি সম্ভব হয় আমরা বিশ্ববিদ্যালয় ফিক্স না করে দেওয়াটাই ভালো, ওপেন রাখাটা ভালো। তারপর এমপ্লয়ারের নিজস্ব রিয়েলিটি তো থাকবেই। ওকে, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স। দেখবেন আমরা যদি কন্টিনিউ একটা প্রতিষ্ঠানের সার্কুলার ফলো করতে থাকি, আজকে সার্কুলার হলো একজন প্রোডাকশন ম্যানেজার দরকার, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে 10 বছর। 3 মাস পরে আবার একটা রিসার্কুলার হলো, সেখানে দেখবো যে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স হচ্ছে 8 বছর। আবার 4 মাস পরে আর একটা সার্কুলার হলো, রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স 15 বছর একই পজিশনের জন্য। এটা কেন হয়? আসলে আমরা নির্দিষ্ট র্যাঙ্কিং ল্যাডার ফলো করি না, কম্পিটেন্সি ম্যাপ ফলো করি না। তো হায়ারিংয়ে যাবার আগে আমাকে ব্যাক এন্ডে হোমওয়ার্ক হিসেবে জাস্ট আ সেকেন্ড, র্যাঙ্কিং ল্যাডার, আমার কম্পিটেন্সি চার্ট এবং আরও অনেকগুলো ব্যাক এন্ড কাজ শেষ করে রাখতে হবে। সেটাকে ফলো করে প্রতিটা পজিশনের জন্য রিকোয়ার্ড মিনিমাম এক্সপিরিয়েন্স ইউনিক হতে হবে। আজকে সার্কুলার দিলেও যা, কাল সার্কুলার দিলেও তা, পরশু দিলেও তা, এক এক সময় যাতে এক একটা না হয়, এবং সেটাকে রিয়েলিস্টিক হতে হবে। আমার এই পাশেই আমি একটা কাগজে লাগিয়ে রেখেছি যে আমাদের প্লেসমেন্ট অফিসার ম্যানেজাররা প্রতিটা পজিশনে কতদিন মিনিমাম এক্সপিরিয়েন্স চাইবেন, সবসময় ইউনিক, একই, এক একটা সার্কুলারে এক এক রকম যাবে না। এবং সেটাকে আমরা মার্কেট অ্যানালিসিস করে ঠিক করে নিয়েছি যে মোটামুটি মার্কেট প্র্যাকটিস কী, আমাদের নিজস্ব বাস্তবতা সক্ষমতা কী, এবং আমরা নিজস্ব অ্যানালিসিসের সাথে যোগ করেছি যে হ্যাঁ কতদিন কোন পজিশনে কাজ করলে, এবং ইভেন র্যাঙ্কিং ল্যাডার আছে, কয়টা র্যাঙ্ক থাকবে আমাদের, কয়টা পজিশন থাকবে আমাদের, সেগুলো ফিক্স করা, এবং কোন পজিশনে কতদিন থাকলে একটা লোক ম্যাচিওর্ড হবে পরের ধাপে যাওয়ার জন্য, তার সাথে ম্যাচ করে আমরা একটা টাইম ফিক্স করে নিয়েছি, ওটাই যাচ্ছে। তো এটা ঠিক রাখা উচিত। আমরা ধরেন অফিসার হায়ার করব, আমরা চাইছি, কোনো কোম্পানি চাইছে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, কোনো কোম্পানি চাইছে 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, কেউ বলছে 10 বছর এক্সপিরিয়েন্স লাগবে অফিসার হায়ার করতে। তো যিনি 10 বছর এইচআর অফিসার হিসেবে কাজ করেছেন উনি এখনও অফিসার থাকবেন কেন? ওনার তো এখন ম্যানেজার হতে হবে। তো আমি অফিসার খুঁজছি, এক্সপিরিয়েন্স চাইছি 10 বছর, কেন দরকার আমার? আসলে অফিসারকে 10 বছর কাজ করে আসতে হবে কেন? এগুলোকে রিয়েলিস্টিক হতে হবে। একজন অফিসার হায়ার করবো, তার কতদিন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকা উচিত বা চাওয়া উচিত। একজন ম্যানেজার হায়ার করবো, ওই ম্যানেজারের কতদিন এক্সপিরিয়েন্স চাওয়া উচিত। অবাস্তব কিছু যেন আমরা এমপ্লয়ার হিসেবে না চাই। আমাদেরকে মার্কেট, নিজের রিয়েলিটি, সক্ষমতা এবং স্ট্যান্ডার্ড, এই সব কিছুকে মিলিয়ে সব কিছুকে করতে হবে এবং ইউনিক রাখতে হবে সব কিছুকে। তো এটা যেন রিয়েলিস্টিক হয় এবং ইউনিক হয়, সিমিলার হয় সব জায়গাতেই। আমি আজকে একটা সার্কুলারে বললাম এইচআর ম্যানেজার নিব, 8 বছর এক্সপিরিয়েন্স লাগবে। 6 মাস পরে আরেকজনকে হায়ার করলাম, তখন বললাম 15 বছর এক্সপিরিয়েন্স লাগবে। তো আমি যদি 15কে স্ট্যান্ডার্ড মনে করি তাহলে ওইখানে 8 দিয়েছিলাম কেন? আর ওই 8কে যদি স্ট্যান্ডার্ড মনে করি তাহলে 15 এখন কেন দিচ্ছি? তো এগুলোকে হোমওয়ার্ক করে রিটেন রাখতে হবে এইচআরের কাছে, এইচআরের সবার কাছে। শুধু হেড অফ এইচআরের ল্যাপটপে থাকলে হবে না, আমার পুরো টিমকে এই হেড অফ এইচআরের চিন্তা ভাবনার সাথে অ্যালাইন থাকতে হবে, ইনফর্ম থাকতে হবে, আপডেটেড থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, সিঙ্ক্রোনাইজ থাকতে হবে। এবং যে বললাম যে এমপ্লয়ার হিসেবে আমি যখন অ্যাক্ট করব, হায়ারিংয়ে যাব, আমাকে ব্যাকএন্ডে অনেক কাজ, হোমওয়ার্ক আগে সেরে নিতে হবে যদি আমি স্ট্যান্ডার্ড হায়ারিং চাই।
ট্যালেন্ট যদি সত্যি হায়ার করতে চাই, ট্যালেন্ট অ্যাট্রাক্ট করতে চাই, ট্যালেন্ট অ্যাকুইজিট করতে চাই এবং ট্যালেন্ট রিটেইন করতে চাই, ট্যালেন্টকে ম্যানেজ করতে চাই এবং ট্যালেন্ট আমার প্রতিষ্ঠানে এসে আমাকে ফিডব্যাক দিক, আমাকে ভ্যালু অ্যাড করে দিক, আমাকে বিজনেস গ্রো করে দিক, সেটা যদি চাই, আমাকে এমপ্লয়ার হিসেবে, ইন্টারভিউয়ার হিসেবে আরও স্মার্ট হতে হবে, আরও রিয়েলিস্টিক হতে হবে, আরও রিজনেবল হতে হবে, সেন্সিবল হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, ডাইনামিক হতে হবে, মডার্ন হতে হবে এবং অ্যাট পার হতে হবে, অ্যাট পার উইথ দ্য মার্কেট। স্রোতের সাথে যদি না চলি, মার্কেটের সাথে অ্যাট পার না থাকি, অ্যাডাপ্টেবিলিটি যদি না থাকে, অন্যরা এগিয়ে যাবে, আমি কিন্তু ড্রপ আউট হয়ে যাব, ফেজ আউট হয়ে যাব। কাউকে কিচ্ছু করতে হবে না, আমাকে দাবিয়ে দেবার জন্য, নামিয়ে দেবার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। এখনকার সময় এগুলো কিচ্ছু লাগে না। অলিম্পিকে যান, ম্যারাথন দৌড়ান, আপনাকে কারো ল্যাং মেরে ফেলে দিতে হবে না। আপনি জায়গায় দাঁড়িয়ে থাকেন, কিচ্ছু করছেন না, এফোর্ট দিচ্ছেন না, এমনিতেই আপনি পিছনে পড়ে যাবেন, নিচে পড়ে যাবেন। এগুলোই মনে ছিল। আরও হয়তো ছোটোখাটো দু একটা জিনিস বাদ পড়ে যেতে পারে, যদি কখনো মনে পড়ে আবার নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলবো। আজকে হয়তো একটা দিক নিয়ে কথা বললাম, অন্য দিক নিয়ে তো প্রায় কথা বলি। তো ভালো হয় আমরা যারা রিক্রুটমেন্ট ডিল করি, অ্যাপয়েন্টমেন্টের সাথে কাজ করি, হায়ারিং, ট্যালেন্ট হায়ারিংয়ের সঙ্গে কাজ করি, এই দিকগুলো যদি একটু স্ট্যান্ডার্ডাইজ করি, একটু মনে রাখি, দুই পক্ষের জন্যই ভালো হবে। এমপ্লয়ারও লাভবান হবে অবশ্যই, এমপ্লয়িরাও লাভবান হবে, অ্যাপ্লিকেন্টরাও লাভবান হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট ওই যে বললাম মাইন্ডসেট, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এই মাইন্ডসেট এমপ্লয়ার বা এইচআরের মাথায় থাকলে ট্যালেন্ট হায়ার করাটা কঠিন হয়ে যাবে, আমরা স্মার্ট লোকজন হায়ার করতে পারবো না। মাইন্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাইন্ডসেটটা আমাকে বদলাতে হবে যে কোনোভাবে। ছোটোখাটো ভুল থাকলে আশা করছি ক্ষমা করে দেবেন এবং ভুল থাকলে ধরিয়ে দেবেন। একচেটিয়া প্রশংসা, একচেটিয়া অ্যাডমিরেশন, অ্যাপ্রিসিয়েশন, আসলে এটা আমাদের কারোর উপকার করে না। আমরা পর্যালোচনা নিতে চাই, দিতেও চাই। আমরা যখন কারোর সাথে সোশিও প্রফেশনাল নেটওয়ার্কে কানেক্টেড থাকি, আমি এক্সপেক্ট করি যে আমরা পারস্পরিকভাবে বেনিফিটেড হব ফ্রম আওয়ার ইন্টেলেকচুয়ালস। অর্থাৎ আমরা নিজে যতটা জানি জানাবো, যেটা জানি না অন্যের থেকে জানার সুযোগ পাবো এবং দুই পক্ষের এই ইন্টারাকশনে আমরা সত্যটা পাবো, পর্যালোচনা পাবো, সত্যিকারের রিভিউ পাবো। একচেটিয়াভাবে প্রশংসা বা একচেটিয়াভাবে সমালোচনা, আমি বিষয়টাকে সমালোচনা বলতে চাই না, আমি বলবো পর্যালোচনা করুন, আমাদেরকে পর্যালোচনা দিন, কেমন বলছি, কেমন লিখছি, কেমন কাজ করছি, আপনি কিভাবে করছেন, আপনি বিষয়টাকে কিভাবে দেখেন, এটাকে আরও কত ভালো করা সম্ভব, কোথায় আমাদের ভুল আছে, কোথায় ভুল বলেছি, সেগুলো ধরিয়ে দিন, দুজনেরই ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকুন।